আমরা 53 বছরে কিন্তু সিউয়েজ সিস্টেম ঠিক করতে পারি নাই। আমরা 53 বছরে ওয়ার্নিং সিস্টেমটাকে রিয়েল টাইম ওয়ার্নিং সিস্টেমে আনতে পারি নাই। আমরা অনেক মেগা প্রকল্প নিয়েছি, কিন্তু দুর্যোগের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো আমাদের ওই মেগা প্রকল্পগুলোতে ঠাঁই পায় না। এটা একটা অনেক বড় কথা। আর আমি যখনই কোনো একটা কথা বলি তখনই আমাকে বলা হয় আরেকটা প্ল্যান করতে হবে, আরেকটা স্ট্র্যাটেজিক প্ল্যান। আমার আর প্ল্যান দরকার নেই, যেটুকুন আছে চলো ওইটা নিয়ে আমরা কাজে নামি। বাংলাদেশের সিরিয়াসলি দরকার হচ্ছে ইন্টারন্যাশনালি তার নেগোসিয়েশন ক্যাপাসিটি বাড়ানোর সাথে সাথে তার পলিটিক্যাল পজিশনটা ঠিক করা। সে একটা জোটে ঢুকে নেগোশিয়েট করবে, কিন্তু তার পলিটিক্যাল পজিশনটা কি এইটা আলাদা করে বলার ক্ষেত্রে খুব একটা বাধা কিন্তু আমি দেখি না। এটা নেগোসিয়েশন ব্লকে থেকেও আপনি আপনার স্বকীয়তাটা বুঝিয়ে রাখতে পারবেন। এটা আগামীতে করা হবে বলে আশা করি, তখন আর থাকবো কিনা বলতে পারছি না। আমাদেরকে পরবর্তী প্রজন্মকে অবশ্যই প্রস্তুত করতে হবে, কিন্তু পরবর্তী প্রজন্মকে ছকে ফেলে প্রস্তুত করলে হবে না। তাকে রাইট পলিটিক্যাল মেসেজটা দিতে জানতে হবে। এখন জলবায়ু নেগোসিয়েশনে কোন দেশের রাষ্ট্রপতি কি বলল, মানুষ এটা যত না আগ্রহের সাথে শুনে, গ্রেটা থুনবার্গ কি বলল এটা তার চেয়ে অনেক বেশি আগ্রহের সাথে শুনে। গ্রেটা থুনবার্গের বক্তব্যটা অনেক জায়গাতেই হেডলাইন হয়, অনেক রাষ্ট্রপতিটা অনেক জায়গাতে হেডলাইন হয় না, কারণ সে পলিটিক্যালি কারেক্ট মেসেজটা দিতে পারে। এখন জলবায়ু পরিবর্তনে আগামীতে আপনি কি আশা করেন? আগামীতে আমি আশা করি যে আমরা এঙ্গেজ থাকবো। এঙ্গেজ আমাদেরকে থাকতে হবে, কারণ জিওপলিটিক্স কিন্তু ফাস্ট চেঞ্জ হয়। এই মুহূর্তে আমরা যে এরকম হঠাৎ করে বিভিন্ন দেশের ইলেকশন তার ফলাফল নিয়ে একটা চেঞ্জ জিওপলিটিক্সে ঢুকে গেছি। এবার স্পেনের বন্যার কথা যদি চিন্তা করেন, এরকম উপর্যুপরি যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটতে থাকবে, তখন পলিটিক্যাল প্রায়োরিটি এবং জিওপলিটিক্স আবারও চেঞ্জ হতেও পারে। ফলে এই নেগোসিয়েশন প্রসেসটাকে ইনএফেক্টিভ বা রেজাল্ট করছে না, এই জন্য ফেলে দিলে চলবে না। আপনিও তো আপনার দেশে অনেক নেগোসিয়েশন করেন, তার কারণ হচ্ছে করেন, কিন্তু আপনি সবটাতে তো জয়ী হন না। তাহলে তো আমার অনেকদিন আগেই পরিবেশের আন্দোলন ছেড়ে দেওয়া উচিত ছিল, আমি তো ছাড়িয়ে। ফলে আমাদেরকে লেগে থাকতে হবে, কারণ জিও পলিটিক্স, গ্লোবাল অর্ডার এবং গ্লোবাল প্রায়োরিটিসও একসময় চেঞ্জ হবে। মিনওয়াইল আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা COP29 আগে যে আমাদের কোন কোন জিনিসগুলোতে সাহায্য লাগবে, অ্যাসিস্ট্যান্স লাগবে, সেগুলো আইডেন্টিফাই করে কপের ওই জায়গাটাতে একটা বাইল্যাট্রাল যে নেগোসিয়েশনগুলো হয় সেখানে আরো অনেক বেশি এঙ্গেজড হওয়া দরকার। যেমন আমরা যে কথাগুলো কপে গিয়ে বলি অ্যাজ পার্ট অফ LDC or as part of G77 and China, যদি আমরা একক রাষ্ট্র হিসাবেও ইউরোপের বিভিন্ন দেশের সাথে বসতে পারি, জাপানের সাথে বসতে পারি, চীনের সাথে বসতে পারি, আমার মনে হয় যে সেটা উই উইল ডু গুড ইন ডুইং দ্যাট। আরেকটা জিনিস আমার এবার মনে হয়েছে যে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এঙ্গেজ করি না। আমি আমার ফরেন মিনিস্ট্রিকেও জিজ্ঞেস করেছি, আমার মিনিস্ট্রিকেও জিজ্ঞেস করেছি। আমার মনে হয় যে যেহেতু আমরা এঙ্গেজ করি না জোট হিসাবেও, দেশ হিসাবেও, ফলে আমাদের যে প্রয়োজনটা এইটা আসলে সরাসরি ভাষায় পড়ে তো অনেকেই অনেক কিছু জানতে পারে, সরাসরি ভাষায় হয়তো কমিউনিকেট করা হয় না। আমার মনে হয় যে এইটাও একটা জায়গা চিন্তা করার। যদি রিজনাল নেগোসিয়েশনের কথা বলেন, আসলে আমরা একটা রিজন হিসাবে তো ওই পলিটিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে ইমার্জ করতে পারিনি। যে পলিটিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে আসিয়ান দেশগুলো এসেছে, ল্যাটিন আমেরিকান দেশগুলো এসেছে, বা ইউরোপিয়ান দেশগুলো এসেছে, আমাদের নিজেদের মধ্যে আসলে এক হচ্ছে প্রায়োরিটিরও মিল নাই, দুই হচ্ছে আমাদের সেই পলিটিক্যাল ইন্টিগ্রেশন নেই।